সেহের আয়নায় হতাশ চোখে তাকিয়ে। ঘাড়ের কালো কালো দাগটা ফর্সা চামড়ায় স্পষ্ট ফুটে, যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। এই তো খাবার টেবিলে লিয়া চোখ টিপে দুষ্টু হেসে কতগুলো কথা শোনালো। পিঞ্চ করে বলল, বাহ, লাভ ফাইট! আমাদের আগেই বলতে পারতে দুজনে হানিমুনে যাচ্ছ, খামাখা এত চিন্তা হলো। লিয়ার কথা শুনে সেহেরের বিষম কেটে যায় যায় অবস্থা। কোনো রকম পানি খেয়ে শান্ত হয়েছে। এই মুহূর্তে আরহামের ওপর সেহেরের ভীষণ রাগ হচ্ছে। এক রাতে কি হাল করেছে, এখন সবার সামনে সেহেরকে লজ্জায় পড়তে হচ্ছে। নিজে তো গায়ে হাওয়া লাগিয়ে বেশ ঘুরছে, লজ্জায় শুধু সেহেরকেই পড়তে হচ্ছে। সেহের আয়নার সামনে পাকাপোক্তভাবে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আজ শুধু রুমে আসুন। আপনাকে যদি নাকানি চোবানি না খাইয়েছি তো আমার নামও সেহের না। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে। সেহের আরহাম ভেবে বাজ খায় গলায় বলে, ভেতরে আসুন। আজ আপনার একদিন কি আমার একদিন। যেই না পেছনে তাকালো অমনি সেহের থমকে যায়। আর হামনা, মিহি এসেছে। মিহিকে দেখে সেহের ভীষণ বিব্রত হলো। গত কিছুদিনের ব্যবহারের জন্য সেহের খুব অনুতপ্ত। ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে সৌজন্য স্বরে বলল, দরজায় দাঁড়িয়ে কেন, ভেতরে আসো। মিহি ঠোঁটের কোণায় হাসি তুলে ভেতরে এসে ডিভানটায় বসল। সেহেরও মুখোমুখি বসে। মিহির সাথে কিভাবে কথোপকথন শুরু করবে ঠিক বুঝে উঠতে পারছে না। দুজনের মাঝে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে মিহি বলল, বিদায় নিতে এসেছি বাবা, গুলশানে ফ্ল্যাট বুক করেছে, সেখানে উঠবো। মিহির কথায় সেহের ভীষণ রকম চমকালো। তড়িঘড়ি সারে বলল, বাড়ি রেখে সেখানে একা ফ্ল্যাটে উঠবে কেন? মিহি চুপ। সেহেরের মিহির নীরবতার কারণ ধরতে পেরে অনুতপ্ত মলিন স্বরে বলল, তুমি কি আমার জন্য বাড়ি ছাড়ছো? মিহি, আম সো সরি। নিজের ইনসিকিউরিটির কারণে আগের মাথায় সেদিন তোমাকে অনেক কথা শুনিয়েছি আমি। আম রিয়েলি সরি। আমি সত্যি ভীষণ অনুতপ্ত। মিহি সেহেরের হাতের উপর আশ্বস্ত হাত রেখে বলল, ডোন্ট বি সরি সেহের, তোমার জায়গায় আমি হলেও এমনই করতাম, হয়তো এর চেয়ে বেশি। তুমি যথেষ্ট শান্ত আর ভালো মেয়ে। কোনো ওয়াইফ নিজের হাজব্যান্ডের সাথে অন্য কোনো মেয়েকে সহ্য করবে না, ইটস নর্মাল। বাট ট্রাস্ট মি, ইউ আর জাস্ট গুড ফ্রেন্ড। সেহের লজ্জিত ভঙ্গিতে মাথা নুয়ে নিল। ঘাড়ের কালচে দাগটা মিহি চোখে পড়ল। মিহি মলিন হাসল। এটা যে আরহামের দেওয়া লাভ বাইট তা বেশ বুঝতে পারছে। মিহি সেহেরের দিকে তাকিয়ে ভেজা ভেজা স্বরে বলল, নিঃসন্দেহ তুমি ভীষণ সুন্দরী, কিন্তু এখন আরামের ভালোবাসা তোমার সৌন্দর্যকে আরও গভীর করেছে, পূর্ণ করেছে তোমাকে। সেহের মিহির দৃষ্টি দেখে কথা ধরতে পারে। চুল দিয়ে দাগ ঢাকতে চাইলে মিহি তা দেখে ফিকে হাসল। বলল, আরহাম আমার টিনেজ লাভ। স্কুল লাইফে আরহামের জন্য অনেক পাগলামো করেছি। তখন যদি তোমার সাথে দেখা হতো খুব হিংসে করতাম তোমাকে, হয়তো আরহামকে কেড়ে নিতেও কমতে রাখতাম না। কিন্তু এখন এমনটা হয় না, কারণ আমি বুঝে গেছি ভাগ্য আর মনের উপর কারোর জোর চলে না। ভালোবাসাটা হুট করেই হয়ে যায়। তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগে, মন থেকে ব্লেসিং আসে, দুজন একসাথে খুব ভালো থাকবে। বলে মিহি ডিভান ছেড়ে দাঁড়ায়। মিহিকে প্রতিউত্তর করার মতো কোনো শব্দ সেহের খুঁজে পেল না। মিহি ঠক ঠক হিল বাজিয়ে দরজার দিকে অগ্রসর হচ্ছে। সেহের সেদিকে তাকিয়ে। মিহি দরজার কাছে গিয়ে থেমে গেল। পেছন ফিরে সেহেরের দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, একটা কথা, আরহাম তোমাকে খুব বেশি ভালোবাসে, অনেক বেশি, যা কারো কল্পনাতেও তুলনা হয় না। ইউ আর সো লাকি। নিজের ভালোবাসার মানুষটাকে আগলে রেখো। মিহির অশ্রু ভারাক্রান্ত চোখ জলে টপটপ করছে। সেহের মিহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমিও ভালো থেকো। মিহি হ্যাসূচক মাথা নাড়িয়ে মলিন হেসে দরজার বাহিরে পা রাখে। কনকনে শীতের রাত, তীব্র ঠান্ডা হাওয়া বইছে। বারান্দার ঝুলন্ত ফুলদানিগুলো তিরতির করে কাঁপছে। উপরে ফেরি লাইটটা ঘুরছে, ছেড়ে ছেড়ে আলো ছড়াচ্ছে। আরহামের বুকে হেলান দিয়ে সেহের বেতের চেয়ারে বসে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলায় আরহাম পেছন থেকে সেহেরকে চাদরে মুড়িয়ে রেখেছে। পাশের টেবিলে গরম কফির মগ। মগ থেকে ধীর গতিতে ধোঁয়া উঠছে। আরহাম বেশ কিছুক্ষণ ধরে সেহেরকে পেছন থেকে লক্ষ্য করছে। সেহের গভীর চিন্তায় মগ্ন। ঘোর কাটাতে টপ করে সেহেরের গালে চুমু খেয়ে বলল, কি ভাবছো? সেহের নড়ে চড়ে উত্তর দিল, মিহির কথা। আমি তোমার পাশে বসে আর তুমি মিহির কথা ভাবছো? এমনটা নয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনার লাইফে যদি আমি না থাকতাম তাহলে কি আপনি মিহিকে বিয়ে করতেন? এটা কেমন কথা? তোমার মনে কি এখন এসব নিয়ে সংকোচ আছে? হুম, একদম না। কিন্তু মিহি আপনাকে খুব ভালোবাসে। কিন্তু আমি শুধু তোমাকে ভালোবাসি। মিহি সবসময় আমার ভালো বন্ধু ছিল, আর তুমি আমার আধারের আলো।
সেহের আরহামের কথায় তেমন গুরুত্ব দিল না, একবার জানতেও চাইল না আরহাম কেন এমনটা বলল। সরল মনে সময়টাকে উপভোগ করতে লাগলো। হুট করে আরহাম কানের কাছে ফিসফিসিয়ে বলল। আই লাভ ইউ। প্রতি উত্তরে সেহের আরহামের দিকে ফিরে টুপ করে আরহামের গালে ঠোঁট ছুঁয়ে বলল। আমার একটা বেবি চাই, এক্ষুনি। সেহেরের কথায় আরহাম বিষম খায়, হতভম্ব চোখে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আই লাভ ইউর উত্তর এমন হয় আরহামের জানা ছিল না। আরহাম জড়সড় গলায় বলল। আর ইউ অল রাইট? সেহের কিটকিটে হেসে বলল। অনেক দিন কেটে গেছে। তৌফির এখন পুরোপুরি সুস্থ। অ্যাক্সিডেন্টের পর সপ্তাহ 2-3 হসপিটালে ভর্তি ছিল। এরপর বাড়ি ফিরে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়ে। নিজেকে কাজে পুরোপুরিভাবে ডুবিয়ে রাখে। মানসিকভাবে সে ভীষণ অসুখী। যবে থেকে জেনেছে সেহেরের বিয়ে হয়েছে সেদিন থেকে একদম ভেঙে পড়েছে। সেই ছোট থেকে সেহেরকে ভালোবাসে, কিন্তু পারিবারিক জঞ্জালের জন্য কোনোদিন বলা হয়নি। অনেকবার বাড়িতে মাকে জানাতে চেয়েছে, কিন্তু ফ্যামিলি স্ট্যাটাসের বিশাল ব্যবধানের কথা চিন্তা করে আর বলেনি। কিন্তু সেহের চিরকাল তৌফিরের মন জুড়ে ছিল, আছে আর থাকবে। সেদিনের অ্যাক্সিডেন্টের পর তৌফিরের মনে গভীর এক চিন্তা ভর করেছে। কেন যেন মনে হচ্ছে সেটা অ্যাক্সিডেন্ট না, তৌফিরকে জেনে শুনে হত্যার চেষ্টা করা হয়েছে। অলস সকাল, চারিদিকে কুয়াশায় ঘেরা সূর্যের রশ্মি এখনো মাটি ছোঁয়নি। উষসী মতো আধার নেমে আছে চারিদিকে। তৌফির কম্পিউটারের সামনে বসে অ্যাক্সিডেন্টের সেই রাস্তার সিসি ক্যামেরার ফুটেজগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বারবার রিপিট জুম করে দেখছে, কিন্তু এখন অবধি কোনো সুরাক মিলেনি। আচমকা ভিডিও ফুটেজে কিছু একটা দেখে তৌফির থমকে গেল। ভিডিও ফুটেজ আবার রিপিট করলো। জুম করে তৌফিরকে ধাক্কা দেওয়া গাড়িটা দেখলো। গাড়ির কালো কাচের জন্য ভেতরের মানুষটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না, সামান্য আবছা এক ছায়া দেখা যাচ্ছে। আর স্টিয়ারিংয়ের ওপর রাখা হাতের অনামিকা আঙ্গুলের রিংটা দেখে তৌফির চমকে গেল। এর আগেও এই রিংটা কারো হাতে দেখেছে, কিন্তু কার হাতে দেখেছে ঠিক মনে পড়ছে না। তৌফির চোখ বন্ধ করে চেয়ারে গা হেলিয়ে ভাবতে লাগলো। হাতের কলমটা টেবিলের ওপর ঘুরছে। হঠাৎ কিছু একটা মনে করে তৌফির ধপ করে চোখ খুলল। এক অফিসারকে ডেকে পুরনো কিছু ফাইল আনতে বলল। ছুটির দিন, আরহাম আজ বাড়িতে। আজকের পুরোটা সময় শুধুই সেহেরের। সপ্তাহে অন্য 6 দিন ব্যস্ত থাকলেও শুক্রবার পুরো দিন শুধু মাত্র বইয়ের জন্য বরাদ্দ। দুজনের দিন বেশ হাসি খুশি খুনসুটিপূর্ণই কাটছে। ছুটির দিন থাকায় সেহের সকাল থেকে ভীষণ ব্যস্ত। বেশ ভোরে উঠে আরহামের জন্য তার প্রিয় ব্রেকফাস্ট তৈরি করেছে। তারপর দুপুরে আরহামের পছন্দের বাঙালি খাবার রান্নার কাজ গুছিয়ে মাত্রই ঘরে এসে শাওয়ার নিয়েছে। সেহের বারান্দায় দাঁড়িয়ে তোয়ালে দিয়ে অলস হাতে চুল থেকে পানি ঝরাচ্ছে। সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তেই মাথায় চড়ে বসেছে। এমন সময় পেছনে কারো উপস্থিতি টের পায়। সেহেরের ঠোঁটের কোণে মিহি হাসি ফুটে ওঠে। বেশ বুঝতে পারছে আরহাম এসেছে। আরহাম সেহেরের হাত থেকে তোয়ালে নিয়ে চুল মুছে দিতে থাকে। সেহেরও ক্লান্ত ভঙ্গিতে আরহামের বুকে গায়ে দেয়। বেশ আরাম লাগছে। চোখে নিদ্রা ভর ভর করেছে। আরহাম চুলে বিলি কেটে দিতে দিতে বলে। সেহের। সেহের চোখ বুজে গাঢ় স্বরে বলল। হুম। নিজেকে ক্লান্ত করে এসব করার কি দরকার? বাড়িতে এসবের জন্য লোক আছে তো। আরহামের কথায় সেহের চোখ বুজে এক চিলতে হাসল। আগের মতো প্রসুপ্ত স্বরে বলল। আপনার জন্য এইসব করতে আমার ভালো লাগে। লোক আছে তাতে কি, এই একটা কাজে তো পারফেক্টলি পারি। আরহাম তোয়ালে রেখে সেহেরকে নিজের দিকে ফিরিয়ে নাক টেনে দিয়ে বলে। তুমি সবকিছুতেই পারফেক্ট, বুঝলে? সেহের চোখ খুলে আরহামের গলায় ঝুঁকে ফিক করে হাসে। আরহাম সেহেরের এলোমেলো চুলগুলো কানের পেছনে গুজে দিতে দিতে বলে। বিকালে তৈরি থেকো, বের হব। আরহামের কথায় সেহের খুশিতে লাফিয়ে ওঠে, উৎসাহী গলায় বলে। সত্যি? কোথায়? সারপ্রাইজ। সেহের আরহামের থেকে কথা বের করার বেশ কয়েকবার চেষ্টা করে, তবে প্রত্যেকবার বিফল, হতাশ হয়। আরহাম চতুরতার সাথে এড়িয়ে যায়। সন্ধে নামার সাথে সাথে চারদিক কুয়াশা ভেজা আধারে ঢেকে গেছে। সেই আধার কাটাতে হাজারো আয়োজন। উঁচু দেওয়ালে ঘেরা ইট পাথরের শহরের হাজারো কৃত্রিম আলোয় আলোকিত। পিটপিট করে লাল, সাদা, হলুদ, বাহারি রঙের আলো জ্বলছে। সেহের ছোট ছোট চোখ করে গাড়ির কাছে তাকিয়ে আলো আধারের এই খেলা তার বেশ ভালো লাগছে। কথায় আছে, দিনের ঢাকা শহর থেকে রাতের ঢাকা শহর বেশি জমজমাট। এই ঝকঝকে চকচকে শহরে হাজারো নামহীন গল্পগুলো বিরামহীনভাবে চলছে। সেহেরের এক হাত আরহামের হাতের ভাঁজে। আরহাম আলতো করে সেহেরের হাতে ঠোঁট ছুঁয়ে বলল। এমন গভীর চোখে কি দেখছো? সেহের বাহিরে দৃষ্টি রেখে আনমনেই উত্তর দিল। আপনার শহরের আলো আধারের খেলা।
আরহাম কিঞ্চিত হাসল, সামনের দিকে চোখ রেখেই বলল। এটা এখন তোমারও শহর। আরহামের কথায় সেহের চোখ ফিরিয়ে তাকায়, সিটের ভেতর হেলান দিয়ে কিছুটা ভাবুক স্বরে উত্তর দেয়। হুম, কেন যেন এই শহরকে আপন করতে ভীষণ ভয় হয়। মাঝে মাঝে মনে হয় এই শহরের ঝকমকে দুনিয়ায় অসাধারণ আমি কোথাও হারিয়ে যাব। এই জমকালো দুনিয়া আমার জন্য নয়। আরহাম সেহেরের হাত শক্ত করে চেপে ঠোঁটের কাছে নিয়ে কয়েকবার গাঢ় চুমু খেল। সেহেরের দিকে তাকিয়ে আশ্বস্ত স্বরে বলল। কখনো হারাতে দেব না। I'm always with you. সেহের এক চিলতে হাসল। বিশাল নামিদামি এক রেস্টুরেন্টে রুপটপে সেহের বসে চোখ ঘুরিয়ে চারদিক দেখছে। ঢাকার উঁচু উঁচু ইমারতের মাঝে এক চিলতে সবুজ প্রকৃতির ছোঁয়া। রেস্টুরেন্টের চারদিক বড় বাউন্ডারি ঘেরা, ভেতরে হাজারো গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে। রুপটপ থেকে মনে হচ্ছে যেন কোনো এক অজানা পাহাড়ি এলাকায় বসে। পরনে সোনালি পাড়ের মেরুন রঙের পাতলা মসলিন শাড়ি, খোলা চুল, হাত ভর্তি চুড়ি, কপালে একটা টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। আরহামকে দিশেহারা করতে আর কি চাই। হিমশীতল ঠান্ডা হাওয়ায় সেহরির গা শিরশির করে উঠছে, আখি পাতা তিরতির করে কাঁপছে। মুখোমুখি বসে আরহাম সবটা দেখছে। সেহেরকে ঠকঠক কাঁপতে দেখিয়ে বাড়ি থেকে আনা শালটা সেহেরের গায়ে জড়িয়ে দিল। সেহের হালকা ঘাড় ঘুরিয়ে মুচকি হেসে বলল। আপনার মনে ছিল? হুম, বাড়ি থেকে বের হবার সময় নিয়ে বেরিয়েছিলাম। তোমাকে বললে তো শুনবে না। স্ট্রং গার্ল কি না? সেহের হেসে উত্তর দিল। এতটা ঠান্ডা পড়বে আজ করতে পারিনি। ডিনার শেষ করে দুজন টুকটাক কথা বলছে। এরই মাঝে এক নবাগত ব্যক্তির আগমন। সেহের মানুষটাকে দেখতেই খুশিতে লাফিয়ে ওঠে। তৌফির এসেছে। সেহের উল্লাসিত স্বরে বলল। ভাইয়া তুমি এখানে? কেন? আমাকে দেখে খুশি না? আমি কি তা বলেছি? ভীষণ খুশি। কেমন আছো তুমি? ভালো। তুই কেমন আছিস? ভালো। আমি কি তোদের সাথে জয়েন করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন না। তৌফির আরহামের মুখোমুখি বসে পড়ল। তৌফিরকে দেখে আরহাম ভীষণ বিরক্ত বোধ করল। সেহের বলল। অর্থি থেকে শুনেছি কিছুদিন পূর্বে ভয়ানক অ্যাক্সিডেন্ট করেছো, তো এখন কেমন আছো? তৌফির আরহামের দিকে তাকিয়ে উত্তর দিল। অ্যাক্সিডেন্ট না, অ্যাটেম্প টু মার্ডার বল। খুনি খুন করতে চেষ্টা করেছিল, কিন্তু পেরে উঠতে পারেন। তৌফিরের কথায় সেহের ঘাবড়ে যায়, উৎকণ্ঠা স্বরে বলল। বলো কি, তোমাকে কেউ কেন খুন করতে চাইবে? হয়তো আশেপাশের কেউ খুন করতে চাইছে, কিন্তু ডোন্ট ওয়ারি, খুব তাড়াতাড়ি আসামি সবার সামনে আসবে। তৌফিরের কথার তীর আরহামের দিকে। আরহাম আচমকা রহস্যময় হাসল। তৌফিরের উদ্দেশ্যে বলে। আক্রমণকারীর উদ্দেশ্য অবশ্যই আপনার মৃত্যু ছিল না। যদি তাই হতো তবে আপনি এখন আমাদের সামনে উপস্থিত থাকতেন না। উদ্দেশ্য যাই হোক, খুব তাড়াতাড়ি সে আমার হাতের মুঠোয় আসবে। আরহাম বাঁকা হাসল, বলল। তো বলুন, আপনি এখানে কি করে? যেখানেই শিকার সেখানেই শিকারি। এখন কাজটাই এমন, কখন কোথায় থাকতে হয় বলাই মুশকিল। সেহের আরহাম আর তৌফিরের কথোপকথন দেখে হতভম্ব চোখে তাকিয়ে আছে। তাদের চাহনি আর কথার প্রহার দেখে মনে হচ্ছে দুজন নীরবে যুদ্ধ করছে। দুজনকে থামাতে সেহের মাঝ থেকে বলে ওঠে। আপনারা কি চোর পুলিশের আলাপ নিয়ে পড়ে আছেন? এদিকে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। সেহেরের কথার স্বরে দুজনের ঘোর কাটে। তৌফির কফির মগটা হাতে তুলে চুমুক দেয়। সেহের আরহামের দিকে কফির মগ এগিয়ে দিতে গেলে হাত ফসকে সামান্য কফি সেহেরের শাড়িতে পড়ে। সেহের কফির মগ রেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। আরহামের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে। সরি, হাত ফসকে পড়ে গেছে। ইটস ওকে লাভ। ক্লিন করে আসছি। আমিও সাথে আসছি। ওহু, আমি যেতে পারবো? শিওর? হুম। সেহের চলে গেল। তৌফির জেলাসিতে আরহামের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলে। আপনার এই ভালো মানুষের মুখোশ দুনিয়ার সামনে টেনে আনবই আনবো। আরহাম ফোন টিপতে টিপতে ডোন্ট কেয়ার ভাবে উত্তর দিল। ট্রাই ইট। দুনিয়া কি ভাবলো না ভাবলো, আই ডোন্ট কেয়ার। আর সেহের সেহের জানতে পারলে আপনার সাথে থাকবে তো? তৌফির শয়তানি হাসি হেসে বলল। আরহাম সাথে সাথে ক্ষেপে উঠল। তৌফিরের শার্টের কলার টেনে দাঁত কিড়মিড়িয়ে বলল। এসবের মাঝে সেহেরকে টানলে জানে মেরে ফেলবো। আমার সেহেরের আশেপাশে যেন না দেখি। তৌফির হতভম্ব ভীতু চোখে আরহামের দিকে তাকিয়ে। আরহামের চোখে মুখে অদ্ভুত এক হিংস্রতা। আরহাম দূরে সেহেরকে আসতে দেখে তৌফিরের কলার ছাড়ে, নর্মালভাবে চেয়ারে বসে। সেহেরকে দেখে মুচকি হেসে বলে। ক্লিন হয়েছে? তৌফির আরহামের দিকে ড্যাব ডেবে তাকিয়ে, এ কেমন আচরণ? এত দ্রুত কেউ কিভাবে পাল্টাতে পারে? আরহামের চেহারা দেখে কে বলবে খানিক পূর্বে তৌফিরকে খুনের হুমকি দিয়েছে। আরহামের এমন আচরণ তৌফিরের কাছে ভীষণ অস্বাভাবিক লাগলো। কিছু একটা ভেবে সেহের থেকে বিদায় নিয়ে উঠে পড়ে। তৌফিরের কাছে খানিকের জন্য মনে হলো আরহাম এক গভীর রহস্য,
যাকে দেখতে সাধারণ হলেও গভীরতা অনেক। এর মাঝে এটাও বুঝলো আরহামের একমাত্র উইক পয়েন্ট সেহের। দিন যায়, সপ্তাহ কাটে। আরহাম সেহেরের সম্পর্কের গভীরতা সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়ছে। আরহাম আজকাল নিজের অবসর সময়ের পুরোটাই সেহেরের জন্য তুলে রাখে। সময় পেলেই হুটহাট বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুজন একান্ত সময় কাটাতে। দিনগুলো স্বপ্নের মতো কাটছে, কিন্তু কথায় আছে না, দুনিয়ায় স্থায়ী বলতে কিছু নেই, সবই ক্ষণিকের মরীচিকা। স্বপ্ন সবসময়ই সুন্দর আর মধুর হয়, কিন্তু বাস্তব তিক্ত আর কঠিন। জানুয়ারির প্রথম সপ্তাহ, শীতের ছুটির পর আজ প্রথম ক্লাস। শীতের প্রবণতা তখনও আকাশচুম্বী। গায়ে ভারী চাদর টেনে সেহের গাড়ি থেকে নামে। সামনের দিকে অগ্রসর হতে নিলে আরহাম থামিয়ে দেয়। পেছন থেকে ডেকে বলে, টেক কেয়ার, ক্লাস শেষে নিতে আসবো। একা যাওয়ার প্রয়োজন নাই। লাভ ইউ। সেহের মুচকি হেসে চোখ মাথা নাড়িয়ে ভার্সিটি গেটের দিকে অগ্রসর হয়। আরহাম পেছন থেকে এক নজরে তাকিয়ে থাকে। লাভ ইউ এর প্রতিউত্তর সেহের প্রত্যেকবার এড়িয়ে যায়। সেই রাতে প্রথম আর শেষবার সেহেরের মুখে ভালোবাসি কথাটা শুনেছিল। এরপর সবসময় মুচকি হেসে এড়িয়ে গেছে। যদিও এতে আরহামের কোনো অভিযোগ নেই, কারণ সেহেরের লাজুক চাহনি ঠিক বলে দেয় সে আরহামকে কতটা চায়। কিছু কথা না হয় না বলাই থাক, অনুভূতিকে অনুভব করা যাক। ডিপার্টমেন্টের সামনেই পিয়ালের দেখা মিলল। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে সেহেরকে দেখেই গলা জড়িয়ে ধরে। সেহের মজার স্বরে বলে, বাহ, শীতের ছুটিতে এত উন্নতি! আমাকে দেখে এত খুশি, নাকি এই খুশির পেছনে পেছনে কোনো কারণ আছে? পিয়াল লজ্জায় হেলতে লাগে। প্রসন্ন স্বরে বলে, একটা গুড নিউজ আছে। ডোন্ট টেল মি ইউ আর প্রেগনেন্ট। তাহলে নির্ঘাত হাঁটাটা করবো। ও শেহের, তুমিও না, শুধু দুষ্টুমি। সেহের ফিক করে হেসে ওঠে। পিয়াল আগের মতো লজ্জিত ভঙ্গিতে বলে, আমার বিয়ে ঠিক হয়েছে। সেহের পিয়ালকে খুশিতে জড়িয়ে ধরে বলে, ওয়াও, কংগ্রেস! কবে, কখন, কিভাবে হলো? এই তো ক্রিসমাসে বড় আন্টির ফ্রেন্ডের ছেলে। ছেলে ইঞ্জিনিয়ার। ভীষণ ভালো। তো বিয়ে কবে করছো? 2 সপ্তাহ পর। এত জলদি? উনি দেশের বাইরে চলে যাবে, তাই এত তড়িঘড়ি করে আয়োজন। তোমাকে কিন্তু প্রথম থেকে শেষ অবধি শেষ প্রোগ্রামে থাকতে হবে। অবশ্যই, কেন না? দুজন ক্যান্টিনে বসে টুকটাক কথা বলছে। এমন সময় পেছন থেকে চেনা আওয়াজে ডাক পড়ে। সেহের ঘাড় ফিরিয়ে দেখে তফির এসেছে। তফিরকে এখানে দেখে খুশি হয়, সেই সাথে ভীষণ চমকায়। প্রত্যেকবারের মতো এবার তফিরকে একটু অন্যরকম লাগছে। চেহারায় হাসির বুলি রেখা নেই, চিন্তিত মুখ। সেহের বলল, তুমি হঠাৎ এখানে? তফির চিন্তিত ভঙ্গিতে উত্তর দিল, তোর সাথে কিছু কথা ছিল, তুই কি ফ্রি? হ্যাঁ ভাইয়া, বলো। তফির পিয়ালের দিকে একবার তাকিয়ে সেহেরের দিকে চোখ ঘুরিয়ে বলল, কথাগুলো একটু ব্যক্তিগত, বাইরে কথা বসলে ভালো হয়। পিয়াল হয়তো কিছু একটা বুঝলো। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ব্যস্ত গলায় সেহেরকে বলল, ক্লাস শুরু হলো বলে আমি ক্লাসে যাচ্ছি। তুমিও এসো। সেহের সূচক মাথা নাড়ল। পিয়াল ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। পিয়াল যেতেই তফির সেহেরের সামনে খালি চেয়ারটায় ধপ করে বসে পড়ল। তফিরের চোখে মুখে স্পষ্ট চিন্তার ছাপ। সেহের সাবধানী স্বরে জিজ্ঞেস করলো, ভাইয়া, সিরিয়াস কিছু? তফির বেশ কিছুক্ষণ সেহেরের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমি এখন যা বলবো তা তোর বিশ্বাস করা ভীষণ কঠিন, কিন্তু প্লিজ আমার কথাগুলো মন দিয়ে শুনবি। তফিরের কথায় সেহেরের ভয় বাড়ল। ভীতু চোখে তফিরের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ চুপ থেকে তফির মুখ খুলল। জানি আর 5টা মেয়ের মতো তোর জীবন স্বাভাবিক ছিল না। ছোট থেকে হাজারো উথাল পাথাল থেকে বড় হয়েছিস। এবার আমি চাই না তুই কোনো মিথ্যা স্বপ্ন নিয়ে মরীচিকার দুনিয়ায় বেঁচে। সেহের ভীতু নতস্বরে বলল, ভাইয়া, হেয়ালি করো না প্লিজ। তোমার এসব কথা আমার ভয় বাড়াচ্ছে। তফির খানিকক্ষণ চুপ থেকে ভারী গলায় বলল, সেহের, আমার উপর আক্রমণকারী অন্য কেউ না, আহরাম খান। কথাটা শোনা মাত্র সেহেরের কুচকানো ভ্রু শটান হলো। থমথমে চোখে তফিরের দিকে তাকিয়ে রইল। তফির সেহেরকে থমথমে দেখে সেহেরের হাতের উপর হাত রেখে অস্থির স্বরে বলল, আমি জানি তোর জন্য মানতে খুব কষ্ট হবে, কিন্তু এটাই সত্যি। সেদিন ডিউটি থেকে বাড়ি ফেরার পথে ইচ্ছাকৃতভাবে আমার গাড়িকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। সিসি ক্যামেরার ফুটেজে গাড়িতে আহরাম খানকেই দেখা গেছে। তফির থামল। সেহের কাট কাট স্বরে বলল, গাড়িতে স্পষ্ট আরহামকেই দেখেছো? না, আহরামের হাতকে দেখা গেছে। চেহারা না দেখে কি করে বুঝলে সেটা আরহামই ছিল? হাতের আংটি দেখে। সেহের ঝাড়ি দিয়ে তফিরের হাত সরিয়ে তেতে বলল,
একটা আংটির উপর ভিত্তি করে আপনি আমার স্বামীকে খুনি প্রমাণ করতে চাইছেন, আর আমাকেও তা বিশ্বাস করতে বলছেন? আপনাকে খুন করে আরহামের কি লাভ? এমন আংটি শহরে অগণিত আছে। আপনার উপর আক্রমণকারী যে কেউ হতে পারে। তৌফির সেহেরকে বোঝানোর চেষ্টা করে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর আমি এমনটা করেছে, সে সরাসরি আমাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে। আচ্ছা, তাই? আরাম এমন কেন করবে? কারণ আমি তোকে পছন্দ করি। তৌফির রাগের বশে জোর গলায় বলল। সেহের কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, এর জন্যই বুঝি আমার স্বামীকে ফাঁসাতে চাইছেন? আমি অনেক আগে অর্থী থেকে জেনেছি আপনি আমায় পছন্দ করেন। সেদিন রেস্টুরেন্টে আপনার কথার প্রহার যে আরহামের দিকেই ছিল তাও আজ করতে পেরেছি। ছি, এত জঘন্য আপনি! নিজ স্বার্থে আরহামকে ফাঁসাতে চাইছেন। স্যার স্যার আমার কথাটা শোন প্লিজ স্যার। সেহের ক্রুদ্ধ গলায় উত্তর দিল, কি শুনবো আমি? আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনার মতো জঘন্য লোকের সাথে কথা তো দূর, চেহারাও দেখতে চাই না। আজ থেকে আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। বলে সেহের তড়াক করে উঠে দাঁড়ায়। যেই বাহিরে যাবার জন্য পা বাড়াবে, এমন সময় তৌফির পেছন থেকে বলে, তুই আমার কথা বিশ্বাস কর আর নাই কর, এই আহারামের মুখোশের আড়ালের চেহারা তোর সামনে একদিন ঠিক আনবই আনবো। সেহের ভারী স্বরে বলল। সেই দিনটা কোনো দিনও আসবে না। সেহের ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। তৌফির ব্যথিত চোখে সেহেরের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। বর্তমান গাড়ির হর্নের শব্দে সেহের বাস্তবে ফিরে। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামে। হসপিটাল থেকে বাড়ি ফিরছে। পেছন থেকে বেশ জোরে হর্নের শব্দ ভেসে আসছে। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আরহাম ড্রাইভিং সিটে বসে, সেহের ভাষাহীন চোখে বাহিরে তাকিয়ে। আচমকা পাশের গাড়িতে চোখ আটকায়। এক বাচ্চা মেয়ে গাড়ি থেকে সেহেরের দিকে ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে। বয়স কত হবে, 2 কিংবা 2.5। তুলতুলে হাত দুটো সেহেরকে ডাকছে। নিষ্পাপ চোখ জোড়ায় পিটপিট চাহনিতে সেহেরের মন ছুঁয়ে যাচ্ছে। সেহেরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সেহেরের হাসিতে যেন বাচ্চাটা আরও উৎসাহী হলো। খিলখিল করে হেসে ওঠে। হাসির গুঞ্জন সেহেরের মন অবধি ঠেকেছে। আনমনে সেহেরের হাত পেট অবধি চলে গেল। নিজের মধ্যে বেড়ে ওঠা নতুন প্রাণটাকে অনুভব করতে চাইল। সে জানে অনুভব করার জন্য সে এখনো অনেক ছোট, কিন্তু এতে কোথাও যেন মনের শান্তি মিলল। সেহের পেটে হাত রেখে চোখ বুজে সিটে গা এলিয়ে দিল। চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু বেয়ে পড়ল। সুখের না দুঃখের তা তার নিজেরও অজানা। স্মৃতির পাতার গভীরে সেহের আবারও ডুব দিল। চোখের সামনে স্বপ্ন হয়ে সবটা ঝলমল করে ভেসে উঠল অতীত। তৌফিরের সেদিনের আচরণ আর কথাবার্তায় আরহাম সেহেরকে নিয়ে ভীষণ চিন্তিত। প্রতি মুহূর্ত সেহেরকে হারানোর ভয়ে ছটফট করছে। আগের থেকে আরও বেশি পজিটিভ। সেহেরকে অন্য কারো আশেপাশে দেখলেই বুকে এক অদ্ভুত ভয় কাজ করে। তৌফির এর সুযোগের ব্যবহার করে আরহামের ভয় বাড়াচ্ছে। সেহেরের সামনে আরহামের মুখোশ উন্মুক্ত করার সব রকম চেষ্টা চালাচ্ছে। ইচ্ছে করে আরহামের উইক পয়েন্টে বারবার আঘাত করছে। ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে আরহামকে হুমকি দিচ্ছে। আরহামের হাত পা আপাতত বাধা চাইলেও কিছু করতে পারছে না। তৌফিরের কিছু হলে আঙ্গুল আরহামের উপরেই উঠবে, তাই এখন কোনো পদক্ষেপ না নেওয়াটাই উত্তম। চার্চে বিয়ের সকল কাজ সম্পূর্ণ করে বেশ ঘটা করে সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। পিয়ালের পরিবার বিত্তশালী হওয়ায় আয়োজনে কোনো ত্রুটি নেই। সেন্টার লেকের পাড়ে হওয়ায় ভীষণ সুন্দর ভিউ। সেই ভিউতে মানানসই সাজসজ্জা। লাল সাদা গোলাপে সবটা সাজানো। মিটমিট তারার মতো আলো জ্বলছে। রাতের আধার কাটাতে হাজারো আয়োজন। পার্টির ড্রেস কোড ফর্মাল। সেই অনুযায়ী সেহের লং রেড বাফি গাউন পরে, চুলগুলো হাফ বান করা। খুব সিম্পল সাজসজ্জা। গলায় চিকন নেকলেস। এক চিলতে হেসে এন্ট্রি গেটের দিকে তাকিয়ে। পাশে আরহাম আলতো হাতে সেহেরের বাহু জড়িয়ে দাঁড়িয়ে। ডার্ক স্যুটে আরহামকে ভীষণ আকর্ষণীয় লাগছে। পার্টির সব মেয়েদের চোখ আরহামের দিকে। আরহামের ঠোঁটের কোণে কমনীয় হাসি দেখে অন্য সব মেয়েদের বুকে আরপার হয়ে ছুরি চলছে। সবার চোখ আরহামের দিকে হলেও আরহামের চোখ শুধুমাত্র সেহেরের দিকেই আটকে। মুগ্ধ চোখে স্ত্রীকে দেখছে, যেন পৃথিবীর অতীব সুন্দর দৃশ্য তার সামনে। বেখেয়ালি সেহেরের কি সেদিকে খেয়াল আছে? সে নিজেতেই মজে। রাতের এই অপরূপ জলসায় আলো ছায়ার খেলায় গভীরভাবে ডুবে। কিছুক্ষণ পর পিয়াল তার বরের সাথে এন্ট্রি গেটে প্রবেশ করে। পিয়ালকে দেখে পার্টিতে থাকা সবাই উল্লাসিত স্বরে প্রতিধ্বনি করে ওঠে। সাদা ব্রাইডাল গাউন পরে হিলের ঠকঠক আওয়াজ তুলে তার হাজব্যান্ডের সাথে পায়ে পা মিলিয়ে আসছে। অন্যদিনের তুলনায় পিয়ালকে আজ একদম আলাদা লাগছে। চোখে মুখে অন্য রকম এক খুশি, সৌন্দর্যের আভা, এক অদ্ভুত মায়া। নিউলি ব্রাইড বলেই কি হয়তো। সেহের মিহি হাসল। আরহাম তখনও সেহেরের দিকে তাকিয়ে।
দূর থেকে পিয়াল সেহেরকে দেখে হাত উঁচু করে কিছু একটা ইঙ্গিত করলো। সেহের বুঝতে পেরে লাজুক হাসল। ধীর আওয়াজে সফট মিউজিক বাজছে। যে যার যার মতো ব্যস্ত। পার্টিতে শহরের বিভিন্ন মান্যগণ্য মানুষ উপস্থিত। আরহামের পূর্ব পরিচিত অনেক রাজনীতিবিদরাও এসেছেন। আরহাম তাদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত। সেহেরও নিজের ভার্সিটির বন্ধু মহলে মজে। স্টেজে নিউলি ম্যারিড কাপলের সাথে ফটো সেশনে ব্যস্ত। আরহাম আলাপ আলোচনায় থাকলেও তার পুরো মনোযোগ সেহরের দিকে। প্রতি মুহূর্তে মুহূর্তে সেহরকে চোখে হারাচ্ছে। এক সেকেন্ডের জন্য সেহরের ওপর থেকে নজর সরছে না। খানিক বাদে সেহের পেছনে ফিরে দেখে আরহাম তার দিকে আর চোখে তাকিয়ে। সেহের হাসতে যেয়েও থেমে গেল। আশেপাশে পাশের মেয়েদের দৃষ্টি আরহামের দিকেই। লোভাতু চোখে আরহামকে দেখছে। চোখে মুখে ঈর্ষার প্রখর প্রতাপ। যদি দৃষ্টি দ্বারা কাউকে ভর্ষ করা যেত তাহলে নিশ্চয়ই সেহের এতক্ষণে ভর্ষ হয়ে ছায়ের ন্যায় উড়েই যেত। মেয়েদের এমন চাহনিতে সেহের স্টেজ থেকে নেমে আরহামের পাশে এসে গা ঘেঁষে দাঁড়ায়। দুহাতে বাহু চেপে মুখ ফুলিয়ে থাকে। আরহাম তা লক্ষ্য করে বলে, কি হলো, চলে এলে যে? সেহের আগের মতো মুখ ফুলিয়ে উত্তর দিল, স্বামী অতি সুদর্শন হলে যা হয় আর কি। আশেপাশে লুচু মেয়েরা যেভাবে তাকায় মনে হচ্ছে চোখ দিয়েই গিলে খাবে। সেহেরের উল্টাপাল্টা ঝাঁঝালো কথায় আরহাম মুচকি হাসে। সেহেরের গাল টেনে বলে, তাতে কি, আমার চোখ তো শুধু তোমাতেই আটকা। ডোন্ট ওয়ারি, তোমার হাজবেন্ড শুধু তোমারই। এনজয় ইয়োর পার্টি। আরহামের কথায় সেহের ফিক করে হেসে দিল। রাগ জেলাসি মুহূর্তেই কোথাও মিলিয়ে গেল। সেহেরের বন্ধু মহলের অনেকেই ডাকলো, সেহের নড়ল না। অনড় হয়ে আরহামের পাশেই দাঁড়িয়ে রইল। পার্টিতে লাউড মিউজিক বাজছে। সবাই গানে ধুমে গা দুলাতে ব্যস্ত। আরহাম সেহের এক কোণে বসে দূর থেকে সবটা দেখছে। আচ্ছা অন্ধকারে মিটমিট আলো জ্বলছে। ভার্সিটি সেহেরের বন্ধু মহলের সবাই ডান্স ফ্লোরে। সেহেরকে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে পিয়ালের ভাই প্রীতম সেহেরের কাছে এসে অনুনয়ের স্বরে অন্য সবার কাছে ডান্স ফ্লোরে যেতে বলে। সেহের বাহানা দিয়ে এড়িয়ে যায়, কিন্তু প্রীতম নাছোড় বান্দা, শুনতে নারাজ। কথোপকথনের এক পর্যায়ে প্রীতম সেহেরের হাত ধরে। সাথে করে টেনে নিয়ে যেতে সেহেরের হাত টেনে জোরাজোরি করে। আরহাম প্রথম থেকে সবটা দেখছিল। সেহেরের বারবার মানা করার পরও প্রীতমের এমন জোরাজোরি আরহামের রাগ নিয়ন্ত্রণহীন করে। সজোরে প্রীতমের মুখে ঘুষি মারে। প্রীতম মাটিতে এলোমেলোভাবে উপুর হয়ে পড়ে। ততক্ষণে গান বন্ধ হয়ে গেছে। আশেপাশে লোকজন কানাঘুষা করছে। আরহাম প্রীতমের কাছে গিয়ে কলার টেনে দাঁড় করিয়ে রাগী স্বরে চিৎকার করে বলে, ও বলেছে ওর এসব পছন্দ না, তারপরও ওকে বিরক্ত করা কেন? ওর হাত ধরার সাহস কি করে পেলি? যে প্রীতমের ওপর আবার আঘাত করতে যাবে তখনই সেহের সহ বাকি সবাই আরহামকে আটকায়। আরহামের এমন আচরণে সেহের বিস্মিত, সেই সাথে ভীষণ লজ্জাবোধ করে। আশেপাশের মানুষ হুট করে আরহামের এমন আচরণে কানাঘুষা করছে। সেহের পিয়ালকে সরি বলে আরহামের সাথে কোনো রকমে বেরিয়ে আসে। সারা রাস্তা নিশ্চুপ, পিনপত নীরবতায় কাটে। সামান্য ব্যাপারে আরহাম রেগে এমন আচরণ করায় সেহেরের কাছে ভীষণ উদ্ভট লাগে। প্রীতমের উপর আক্রমণের সময় আরহামকে একদম অন্যরকম লাগছিল, আলাদা কোনো সত্তা, হিংস্র, ভয়ঙ্কর। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তৌফিরের বলা কথায় কোথাও সত্যতা ছিল। ঘড়ির কাঁটা 12টা পার করেছে সেই অনেক আগে। চারিদিকে নিস্তব্ধ অন্ধকার, পৃথিবী জুড়ে ঘুটঘুটে কালো আধার নেমে। তারকারাজি চাঁদটাও কোথাও লুকিয়ে, হয়তো ঘন কালো মেঘেদের আড়ালে। ঘন কালো আধারে বারান্দায় কারো প্রতিচ্ছবি ফুটে। ফিনফিনে সাদা কুর্তিটা লোমহর্ষক শীতল বাতাসে উঠছে। আরহামের বুঝতে বাকি রইল না প্রতিচ্ছবির মালিককে। ধীর পায়ে বারান্দার দিকে পা বাড়ায়, পাশে যেয়ে দাঁড়ায়। আরহামের উপস্থিতির টের সে পায়নি। গভীর চোখে নক্ষত্রবিহীন শূন্যে তাকিয়ে পাশের মানুষটার দৃষ্টি অনুসরণ করে আরহামও শূন্যে চোখ রাখে। আধারবিহীন অন্য কিছুর দেখা মিলে না। পাশের মানুষটার চোখ তখনও দূর আকাশে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু কোনো গতিবেগ হলো না। নীরবতা ভেঙে আরহাম বলল, ঘুটঘুটে আধারে কিসের খন্নাত? আচমকা কারো আওয়াজে সেহের ছিটকে উঠল, ঘাড় ঘুরিয়ে পাশে ফিরল। আরহামকে দেখে বুকে ফু দিয়ে সুস্থির নিঃশ্বাস ফেলল। কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে বলল, আপনি এখানে ঘুমাননি? আরহাম উত্তর দিল না, পাল্টা প্রশ্ন করল, এত রাতে এখানে কি করছো? ঘুম আসছিল না। তারপর দুজন চুপ। আরহাম সেহেরের দিকে লক্ষ্য করল, চেহারায় দ্বিধাদ্বন্দ্বের ছাপ। আরহাম সোজাসুজি প্রশ্ন করল, কিছু বলবে? সেহের ঠোঁট কামড়ে নাসূচক মাথা নাড়ল। তারপর আবারও নীরবতা, নিস্তব্ধতা। আরহাম বলল, পার্টির ঘটনা নিয়ে চিন্তিত কি?
সেহের বিস্মিত চোখে আরহামের দিকে তাকালো। আরহাম তখনই সামনের দিকে তাকিয়ে আগের মতো শক্ত গলায় বলল, আম সরি। জানি আমার এমন আচরণ করা উচিত হয়নি। জানি না কি ঘটেছিল। তোমার হাত ধরতে দেখে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম। সেহের আমতামতা স্বরে বলল। ভীষণ ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল ওটা আপনি না অন্য কেউ। সেহেরের কথায় আরহাম কিছুটা ইতস্তত বোধ করলো। কথা কাটিয়ে বলল, রুমে চলো, খুব ঘুম পাচ্ছে। সেহের আর কথা বাড়ালো না। আরহামের পিছু পিছু রুমে চলল। আরহামের বুকে মাথা রেখে সারাদিনের সব ক্লান্তি দূরে ছুঁড়ে ফেলে। বেশ কিছুক্ষণ পর কিছু একটা ভেবে চোখ খুলে বুকে থুতনি ঠেকিয়ে ফ্যালফ্যাল চোখে আরহামের মুখ পানে তাকিয়ে আদুরে আহ্লাদি স্বরে বলে, অনেক বেশি বিশ্বাস করি, কোনোদিনও বিশ্বাস ভাঙবে না প্লিজ। আমার ভালোবাসা যতটা সুন্দর, আমার ঘৃণা ততটাই কুৎসিত আর কঠোর। আরহাম সেহেরের দিকে কয়েক পলক তাকিয়ে কোনো প্রকার সাড়া শব্দ না করে সেহেরকে বুকে টেনে নেয়। আলতো হাতে মাথায় চুল বুলিয়ে দিতে থাকে। ধীরে ধীরে সেহের গভীর নিদ্রায় অথৈ সাগরে ডুবে যায়। আরহাম সেহেরের ঠোঁটে আলতো ছুঁয়ে গভীর চোখে তাকিয়ে ভীতু ক্লান্ত স্বরে বলে, প্রতি মুহূর্তে আমাকে একই ভয় গ্রাস করে। আমার হিংস্রতা তোমায় না ছুঁয়ে। গতরাতে পার্টিতে হাতাহাতির ঘটনা পুরো শহরে তড়িৎ গতিতে ছড়িয়ে পড়েছে। আরহামের এমন উদ্ভট আচরণে পার্টির অন্য সব নেতারা কানাঘুষা করে। বিরোধী দল সুযোগের ব্যবহার করতে বিন্দুমাত্র ভুলেনি। ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে হাজারো অপবাদ, জল্পনা কল্পনা সৃষ্টি করছে। বাড়িয়ে চাড়িয়ে তিল থেকে তাল বানিয়েছে। সাংবাদিকরা সেহেরের চরিত্রের দিকে আঙ্গুল তুলতে দ্বিধাবোধ করছে না। তাদের ধারণা মতে সেহের প্রীতম নামক ছেলেটার সাথে আপত্তিকর কোনো সম্পর্কে জড়িয়েছে, যে ক্ষোভে আরহাম ছেলেটার ওপর আক্রমণ করেছে। কেউ কেউ পরকীয়া নামক কুৎসিত নাম দিতেও পারছে না। এসব ঘটনা নিয়ে বাড়ি ভর্তি লোকজন ক্লান্ত। মন্ত্রী সাহেব রাগারাগি করে সেই সকাল সকাল বেরিয়েছেন। মালিহা খানমও ভীষণ রেগে আরহামের উদ্দেশ্যে ক্রুদ্ধ স্বরে বলে, যদি বউকে নিয়ে এতই দুশ্চিন্তা থাকে তবে তাকে বাইরে বেরোতে কেন দাও? ঘরবন্দি করে রাখলেই পারো। তাই তো আর এক হাতে বাজে না, তাই না? কথাটা আরহামের উদ্দেশ্যে বললেও আঘাত লাগে সেহেরের বুকে। এক সেকেন্ডের জন্য বড় অদ্ভুত লাগলো। মালিহা খানমের কথার মাঝে অন্যরকম এক অনুভূতি হলো। তা কি ক্রোধ, নাকি অজানা কোনো ক্ষোভ? সময় তার নিজ গতিতে চলছে। সময়কে আটকানোর স্বাদ ঠিকার। সেই রাতের পার্টি সেই ঘটনা সামাল দিতে ভীষণ বেগ পেতে হয়েছে। সেহেরের রিকোয়েস্টে প্রীতম সাংবাদিকের কাছে সবটা ক্লিয়ার করেছে। যতদিন যাচ্ছে আরহামের প্রতি সেহেরের সন্দেহ বাড়ছে। আজকাল চেনা আরহামকে ভীষণ অচেনা লাগে। হঠাৎ রেগে যাওয়া, অতিরিক্ত পজিটিভ হওয়া, যা সেহেরের কাছে বড্ড অদ্ভুত লাগে। ইদানিং আরহামের সম্পূর্ণ নজর তার ওপর। মুহূর্তে মুহূর্তে সকল খবর পই পই হিসাব রাখে, যা সেহেরের কাছে অস্বস্তিজনক। মাঝে মাঝে মনে হয় এটা বাড়ি না, জেলখানা, যেখানে সেহেরকে বড় কোনো অপরাধে বন্দি করে রেখেছে। বেশ কিছুদিন বন্ধের পড়াশোনায় বড় আকারে গ্যাপ সৃষ্টি হয়েছে, যা সেহের দিনরাত পড়ালেখা করেও কভার করতে পারছে না। পিয়াল নতুন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নোটগুলো কালেক্ট করতে পারছে না। তাই সুদীপের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে। সুদীপ ক্লাস টপার, দারিদ্রতার জন্য পড়াশোনার খরচা চালাতে হিমশিম খাচ্ছে। লজ্জায় কারো থেকে হাত পাততে দ্বিধাবোধ করছে। দীর্ঘদিন সেহের তার ভাইদের জন্য প্রাইভেট টিউটর খুঁজছে। সুদীপ থেকে ভালো কোনো টিউটর তাদের জন্য হতেই পারে না। তাই সেহের তার ভাইদের প্রাইভেট টিউটরে চাকরি দিয়েছে। এতে দুজনের সমস্যার সমাধানের হাল হবে। যদিও পুরো বিষয় আরহামের চোখ ফাঁকি দিয়ে হচ্ছে। সুদীপ সেহেরের পরিচয়ে এখানে এসেছে, আরহাম জানলে নিশ্চয়ই কপাল কুঁচকাবে, যা সেহেরের ভীষণ অপছন্দ। আনান আফনানের পড়া শেষে সেহের সুদীপ থেকে অঙ্ক বিষয়িত কিছু ডাউট ক্লিয়ার করছিল। এমন সময় ধুমধাম রুমে দরজা মেলার আওয়াজ কানে আসলো। সেহের সুদীপ দরজার দিকে তাকিয়ে থমকে যায়। সামনে আরহাম চোয়াল শক্ত করে দাঁড়িয়ে। আরহামের ক্রুদ্ধ দৃষ্টিকে লক্ষ্য করে সেহের ভয়ার্ত মুখে উঠে দাঁড়ায়। আরহাম বড় বড় রাগী পা ফেলে সেহেরের দিকে অগ্রসর হয়। সেহের কিছু বলতে যাবে, এর পূর্বে আরহামের থমথমে শীতল আওয়াজ ভেসে আসে, তোমার ফোন কোথায়? আসলে সেহেরকে থামিয়ে দিয়ে আগের মতো শীতল স্বরে বলে, আমি জিজ্ঞেস করেছি ফোন কোথায়। সেহের টেবিলের ওপর উল্টানো ফোনটা আরহামের হাতে ধরিয়ে দেয়। আরহাম সেহেরের মুখের সামনে ফোন ধরে ধমকের স্বরে বলে, 30+ মিসড কল। আমার ফোন রিসিভ করার প্রয়োজন বোধ করো না। সেহের কাঁপা কাঁপা স্বরে বলে, ফোন সাইলেন্ট ছিল তাই টের পাইনি। কি এমন ইম্পর্টেন্ট ডিসকাশন চলছিল যে তুমি দুনিয়া ভুলে তাতেই মগ্ন ছিলে? এই ছেলের সাথে তোমার কিসের পরিচয়? কে এই ছেলেটা?
সেহের নিরুত্তর, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এতে আরহামের রাগ বাড়ে। হাতের ফোনটা ফ্লোরে আছড়ে ফেলে হুঙ্কার ভারী চিৎকারে স্বরে বলে। আমি জিজ্ঞেস করেছি কেউ? সেহের ভয়ে কেঁদে ওঠে, কানারত স্বরে বলে। আমার ক্লাসমেট। আরহাম ছেলেটার কলার টেনে গাল চেপে ধরে, দত্তের দাঁত চেপে বলে। এই বাড়ি আর সেহেরের ত্রিসীমানায় যেন না দেখি। প্রথমবার ওয়ার্নিং দিলাম, এর পরের বার সোজা লাশ পড়বে। আরহামের কথায় ছেলেটা কেঁপে ওঠে, ব্যাগ গুছিয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে পড়ে। আরহাম রাগ দমাতে টেবিলের ওপর জোরে 2-3টা লাথি মারে। সে রাতকে ওঠে। এই মুহূর্তে আরহামকে তার ভীষণ ভয় করছে, কোনোভাবেই কান্নার বেগ কমাতে পারছে না। আরহাম চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সেহরের দিকে পা বাড়াতে সেহের দ্রুত পায়ে ভীতু মুখ নিয়ে রুম থেকে ছুটে বের হয়। আরহাম সেহরের যাওয়ার দিকে হতাশ চোখে তাকিয়ে থাকে। পুরো রুম জুড়ে ডুকরে কান্নার আওয়াজ ভাসছে। আরহাম বিছানার দিকে ব্যথাতুর চোখে তাকিয়ে। মিহির চিকিৎসায় আরহাম এখন আগে থেকে অনেকটা সুস্থ। নিজের রাগটা কন্ট্রোল করতে শিখছে। নিজের মধ্যে বসবাসরত অন্য সত্তাটার উপর নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। যতবার সবটা গুছিয়ে অতীত ভুলে নতুন করে শুরু করতে চাইছে, ততবারই সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। এখন সেহেরকে কি করে বোঝাবে? তার চারপাশে বিপদ ঘুরপাক করছে। কেউ বারবার সেহেরকে মারার হুমকি দিচ্ছে। হারানোর ভয় আরহামকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। কেউ একজন আছে যে সেহেরের উপর সারাক্ষণ নজর রাখছে, আরহামকে ব্ল্যাকমেল করছে। সেহেরের এক মুহূর্তের নিখোঁজ আরহামকে দিশেহারা করে দিচ্ছে। আরহাম ধীর পায়ে রুমে প্রবেশ করে। সেহেরের মাথার কাছে বসে আলতো হাতে হাত বুলিয়ে বলে। এখনো রেগে আছো? আম সরি, আম রিয়েলি রিয়েলি সরি। সেহের কোনো প্রতি উত্তর করল না। আরহাম সেহেরকে কাছে টানতে চাইলে সেহের হাত ছিটকে দূরে সরিয়ে চিৎকার করে বলে। কি চাই আপনার? কেন এমন করেন? আমার আমার আপনার এসব পাগলামোর ব্যবহারে ভয় হয়, ভীষণ ভয়। আপনার ভালোবাসা আমার কাছে পাগলামো মনে হয়। আপনার হিংস্রতায় বিরক্ত আমি, ভীত। স্বাধীনতা চাই আমার। আই নিড আ ব্রেক। শেষের কথাগুলো বলার সময় সেহের কান্নায় ভেঙে পড়ে। আরহাম শীতল দৃষ্টিতে সেহেরের দিকে তাকিয়ে কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার মতো তার কাছে শব্দ নেই। কি বলবে সে? তাকে কেউ জানে মারতে চাইছে? আরহাম নিজেকে নিয়ে ভীতু? তার মাঝে দ্বিতীয় সত্তার বসবাস? সব কিছু জেনে সেহের মানবে, থাকবে আরহামের সাথে? অসহায় চোখে আরহাম তাকিয়ে থাকে। সেহের থেকে দূরে থাকার কথা আরহাম ভাবতেও চায় না। সেহেরের ব্রেক নেওয়ার কথাটা আরহামের বুকে ছুরিকাঘাত করছে। আরহাম সেহেরের পায়ের কাছে বসে কোলে মাথা রেখে অসহায় স্বরে বলে। তোমাকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আর তুমি কেন ব্রেক নিতে চাইছো? ব্রেক চাই না আমার, আমার তোমাকে চাই। এই ইট পাথরের শহর ছেড়ে দূরে কোথাও চলো, কোনো সমুদ্র পাড়ের তরঙ্গ দেশে, যেখানে শুধু তুমি, আমি আর আমাদের ভালোবাসা থাকবে। আরহামের অসহায় ভারী আর্তনাদ সেহেরের মনকে খুব টানছে। সেই হিংস্র মানবকে এই মুহূর্তে ভয়ঙ্কর প্রেমিক লাগছে। চেহারায় নিষ্পাপতার ছোঁয়া। একজনের এত রূপ কেন? মাঝে মাঝে এই মানুষটা এমন হিংস্র হয় কেন? শীতের প্রবণতা কেটেছে। ঋতুরাজ বসন্ত এসেছে তার সৌন্দর্যের ঝুড়ি নিয়ে। চারদিক নতুন ফুল, নতুন পাতায় সেজে, গাছে গাছে রঙিন ফুল। সুবাসিনী প্রকৃতি সুবাস ছড়াতে মগ্ন। ফ্লাইট টেক অফ করতে আর মাত্র কয়েক মিনিটের ব্যবধান। সেহের আরহামের পাশে বসে উদাসী চোখে জানালার বাহিরে তাকিয়ে ইট পাথরের শহর ছেড়ে তরঙ্গের ভিড়ে কক্সবাজার পাড়ি জমাচ্ছে। আরহামের ভাষ্যমতে সব ঝামেলার জট এই শহর। এই শহর থেকে ছোট একটা ব্রেক নেওয়া উচিত। কিছুদিন শহরের বাহিরে খোলা পরিবেশে দিন কাটালে মনে জড়তা কাটবে। জায়গা পরিবর্তনের সাথে সাথে মনের আকাশের মেঘটাও কেটে যাবে। বিমান টেক অফের সময় সেহের আরহামের দিকে কিছুটা হেলে পড়ে। ভয়ে চোখমুখ খিচে হাত খামচে ধরে। আরহাম হাত আলগে সেহেরকে নিজের সাথে মিশিয়ে পিঠে আলতো হাত বুলিয়ে বলে। ডোন্ট বি অ্যাফ্রেড, আই অ্যাম উইথ ইউ। সেহের চোখ খুলে মাথা উঁচু করে তাকালো। আরহামের ঠোঁটের কোণে মিহি হাসি। এই হাসিতে ভয় কাটানোর বিশেষ কোনো এক জাদু আছে। 40 মিনিটের মাথায় ফ্লাইট কক্সবাজার ল্যান্ড করলো। নামার সময় বিমানের ঝাঁকুনিতে সেহের ভয়ে কেঁপে ওঠে। আরহাম কোনো রকম আশ্বস্ত করে। এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে বের হবার সময় আরহাম আভাস পেল কেউ তাকে অনুসরণ করছে। আরহাম থেমে যায়। চারিদিকে চোখ ঘুরিয়ে বিচক্ষণভাবে লক্ষ্য করে। দূর গাড়ির কাছে হুডি মাস্ক পরিহিত এক লোক দাঁড়িয়ে। আরহাম সেহেরের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে। আরহামের সাথে চোখাচোখি হতেই লোকটা দ্রুত গাড়িতে চড়ে বেরিয়ে পড়ে। আরহামের মনে গাঢ় সন্দেহের ছাপ পড়ে। এরা ব্ল্যাকমেলার নয় তো?
যে ভয়ে সেহেরকে সবার চোখের আড়াল করতে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে এসছে, এখানেও তারা পৌঁছে গেছে। তবুও ঠিক সময় কি করে সম্ভব তা? এখানে আসার কথা বাড়ির মানুষ ছাড়া অন্য কেউ জানে না। তবে কি বাড়ির কেউ ব্ল্যাকমেলারের সাথে জড়িত? সমুদ্র পাহাড়ের মাঝ বরাবর রাস্তা, দূর থেকে বড় বড় ঢেউ পাড়ে আছড়ে পড়ছে। সেহের জানালার সাথে মাথা ঠেকিয়ে পাহাড় সমুদ্রের খেলা দেখছে। আরহাম নীরবে গাড়ি চালাচ্ছে। এই তো আর সামান্য পথ, তারপর গেস্ট হাউস। গেস্ট হাউসটা মালিহা খানমের, উত্তরাধিকার সূত্রে পাওয়া। সেহেরের এমন উদাসীন ভাব দেখে তিনি আরহামকে এখানে পাঠিয়েছে। আরহাম সেহেরের এখানে আসার খবর মালিহা ছাড়া অন্য কেউ জানেন না। আরহামের আগেও বেশ কয়েকবার এখানে এসেছে, কিন্তু এবারের আশা বিশেষ। সেহের সাথে কি না? দীর্ঘ পথ পার করে গাড়ি গেস্ট হাউসের সামনে থামল। সমুদ্রের পাড়ে বিশাল বাড়ি, চারিদিকে গাছপালায় ঘেরা। গোল গোল চোখ সেহের চারদিকে ঘোরাচ্ছে। অজানা অচেনা জায়গাটাও ভীষণ পরিচিত লাগছে। নির্ভেজাল বিশুদ্ধ হাওয়া, শরীর মন নিমিষেই হালকা হয়ে গেছে। সেহের ঘাড় ফিরিয়ে সামনের দিকে তাকাতেই নড়ে ওঠে। আরহাম গাড়ির দরজা মেলে দাঁড়িয়ে। সেহের নামতে পা বাড়ালে আরহাম আচমকা কোলে তুলে নেয়। ততক্ষণে কেয়ারটেকার চলে এসেছে। মিটমিট করে হেসে গাড়ি থেকে লাগেজ নামিয়ে বাড়ির দিকে হাঁটা ধরেছে। সেহের ফিসফিস আওয়াজে বলে, কি করছেন? উনি দেখছে। সেহেরের কথা আরহাম কানে নিল না। সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, দেখলে দেখুক, ইটস নর্মাল। আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে হানিমুনে এসেছি। সেহের কোনো প্রতি উত্তর দিল না। এই লোকটার সাথে সে কোনো দিন বেড়ে উঠবে না। সব প্রশ্নের বেগবান উত্তর তৈরি থাকে। আরহাম কোলে করে দোতলার রুমে নিয়ে যায়। বিছানায় বসিয়ে জিজ্ঞেস করে, তোমার কিছু চাই? কোল্ড ড্রিঙ্কস বা অন্য কিছু? উম, কিছু চাই না, শুধু ঘুম চাই, তার আগে ফ্রেশ হতে চাই। ওই দিকে ওয়াশরুম, ফ্রেশ হয় না, আমি নিচ থেকে ঘুরে আসছি। আরহাম নিচে চলে গেল। সেহের লাগেজ থেকে কাপড় নামিয়ে ফ্রেশ হয়ে নিল। বেশ সকালে ঘুম থেকে উঠেছে। সারাদিনের জার্নি ক্লান্তির শেষে মাথায় চড়ে থই থই করে নাচছে। ধপধপ মাথা ব্যথা করছে। সেহের চার হাত পা মিলে এলোমেলোভাবে বিছানায় শুয়ে থাকে। চোখে তন্দ্রা তন্দ্রা ভাব এসেছে। বেশ কিছুক্ষণ পর অনুভব করে পেছন থেকে কেউ শক্ত করে জড়িয়ে ধরেছে। গায়ের ঘ্রাণ তীব্রভাবে জানান দিচ্ছে আরহাম। পিঠে টুপটুপ করে চুমু এঁকে দিচ্ছে। সেহের নিদ্রাতুর আলতো স্বরে বলল, উফ আরহাম, একটু ঘুমাতে দিন। রাতে ঘুম হয়নি, সকালেও জলদি বেরিয়েছি, ঘুমোবো আমি। আরহাম পেছন থেকে মাথা তুলে সেহেরের দিকে তাকায়। কয়েক সেকেন্ড চুপ থেকে অভিযোগের স্বরে বলল, হানিমুনে কেউ ঘুমাতে আসে? সেহের চোখ মেলল না। আগের মতো ঘুম ঘুম স্বরেই বলল, আমি ঘুমোবো, একদম জ্বালাবেন না। আপনি খুব জ্বালান, খুব। আপনি ধীর স্বরে আরও অনেক কিছুই বলল। শেষ কথাগুলো আরহামের কান অবধি আসে না। সেহের আস্তে আস্তে গভীর ঘুমে ডুবে যায়। আরহাম মুচকি হেসে সেহেরের কপালে গাঢ় এক চুমু আঁকে। বিছানায় ঠিকঠাক শুয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সেহেরের ঘুম কাটলো দেরি করে। আধার নেমে এসেছে। ঘুটঘুটে অন্ধকার রুম। কতক্ষণ ঘুমালো? 2 থেকে 3 ঘন্টা তো হবেই। আরহাম হয়তো একা মুখ ফুলিয়ে বসে আছে। আরহামের কথা মাথায় আসতেই খুঁজতে নিচে চলে গেল। কিচেনের দিক থেকে থালা বাসনের বিকট শব্দ আসছে। কাঠের বাড়ি হওয়ায় সবটাই স্পষ্ট শোনা যাচ্ছে। আরহামের বিড়বিড় করে কথাগুলো। আরহাম ডিনার রেডি করছে। পুরো কিচেন এলোমেলো হয়ে আছে। ফ্লোরে চামচ, হলুদ, মরিচ, মশলায় একাকার। কি হাল করে রেখেছেন? এটা কিচেন নাকি ময়লার ডাস্টবিন? সেহেরের কথায় আরহাম ঘাড় ফিরিয়ে তাকায়। কৃত্রিম হাসি টেনে বলে, তুমি উঠে গেছো? যাও, ডাইনিং টেবিলে বসো, আমি ডিনার নিয়ে আসছি। জীবনে কোনোদিন কিচেনে ঢুকেছেন? আরহাম বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ইনোসেন্ট ভাবে না সুযোগ মাথা নাড়ল। সেহের ফিক করে হেসে দেয়। সেহের বলল, আমাকে ডাকতেন বা কেয়ারটেকারকে ব্যবস্থা করে দিতে বলতেন। তুমি ঘুমাচ্ছিলে আর কেয়ারটেকারকে দিনে একবার আসতে বলেছি, সকালে। শুধু বাজার দিয়েই চলে যাবে। আমি চাই না আমাদের প্রাইভেট টাইমে কেউ ডিস্টার্ব করুক। আরহামের এমন কথায় সেহের আবারও হাসল। হাসি চেপে বলল, ডিনারে কি খাবেন? আরহাম মাথা চুলকে বলল, লাইটলি কিছু। থাই স্যুপ, চাউমিন, ফিশ ফ্রাই চলবে? দৌড়াবে, বাট আই হ্যাভ আ কন্ডিশন। ডিনার একত্রে তৈরি করব। রাজি? ডান। দুজন খুনসুটি করতে করতে ডিনার রেডি করলো। ডিনার শেষে বাগানে খোলা আকাশের নিচে প্রাণ ভরে নিঃশ্বাস নিল। নিঃসন্দেহে দুজন সুখী মানুষ। তখনও অজানা আগামীকাল তাদের জীবনে এক বড় ঝড় বয়ে আসছে। খুব দ্রুত তাদের ভালোবাসার নীড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ভেসে যাবে। গভীর রাতে কারো ফিসফিস আওয়াজে সেহেরের ঘুম ভাঙে। পুরুষালী আওয়াজ। কোনো কিছু নিয়ে দুজনের মাঝে তর্ক বিতর্ক হচ্ছে। আওয়াজটা বারান্দার দিক থেকেই আসছে।
বেশ কিছুক্ষণ খেয়াল করে সেহের উঠে বসে। মনে ভয় চেপেছে। আরহামটাও পাশে নেই, অপর পাশ খালি। এত রাতে কোথায় গিয়েছে? সেহের বুকে সাহস জুগিয়ে বারান্দার দিকে পা বাড়ায়। ওই তো আরহাম, চাঁদের আলোয় ছায়া ফুটে আছে। বিড়বিড় করে একা একাই কিছু একটা বলছে। সেহের ধীর স্বরে ডাকলো, আরহাম। সেহেরের গলার আভাস পেয়ে আরহাম ছিটকে যায়। তড়াক করে ঘাড় ফিরিয়ে পেছনে তাকায়। সেহেরকে দেখে অপ্রস্তুত স্বরে বলে, সেহের, তুমি এখানে? এত রাতে কার সাথে কথা বলেছেন? কে এখানে? কই, কেউ নেই তো। আমি স্পষ্ট কারো আওয়াজ শুনলাম। তুমি হয়তো ভুল শুনেছ, আমিই ছিলাম, ফোনে কথা বলছিলাম। আপনার আওয়াজ আমার চেনা, সেটা অন্য কেউ ছিল, গম্ভীর গলার কেউ। আরহাম থতমত স্বরে বলে। ফোন স্পিকারে ছিল। সেহের নিশ্চিন্ত স্বরে বলে, তাই বলুন, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। আরহাম প্রশান্ত নিঃশ্বাস ছাড়ল। সেহেরকে বুকে টেনে বলল, অনেক রাত হয়েছে, বিছানায় চলো, ঘুমাবো। সেহের হেলতে দুলতে বিছানায় আসলো। আরহাম বুকে টেনে এনে চুলে বিলি কেটে দিতে থাকলো। সেহের ধীরে ধীরে নিদ্রায় তলিয়ে যায়। আরহাম কোনো এক গভীর চিন্তায় নির্ঘুম রাত কাটালো। সমুদ্র পাহাড়ের মাঝ বরাবর রাস্তা। এক পাশে আকাশচুম্বী উঁচু উঁচু পাহাড়, অপর পাশে বিশাল জলরাশি ঢেউয়ের রূপে পাড়ে আছড়ে পড়ছে। প্রকৃতির কি বৈচিত্র্য খেলা, সৃষ্টিকর্তার কি সুন্দর সৃষ্টি। রাস্তার পাশে বড় বড় ঝাউ গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যেন আকাশ ছোঁয়ার অদম্য চেষ্টা। গাড়ি মেরিন ড্রাইভের বুকে চলছে। মসৃণ স্বচ্ছন্দ রাস্তা। দূরে অদূরে দু একটা গাড়ি দেখা যাচ্ছে। কোনো যানজট কোলাহল নেই। দূষণমুক্ত বিশুদ্ধ হাওয়া, যা গায়ে লাগতেই ভালো লাগা ছুঁয়ে যাচ্ছে। সেহের চোখ বন্ধ করে বিশুদ্ধ হাওয়ার বিশুদ্ধ ছোঁয়া নিচ্ছে। ড্রাইভার সামনের দিকে ফিরে গাড়ি চালাচ্ছে। আরহাম পাশের সিটে থেকে শুধু সেহেরকেই দেখছে। তার সব প্রকার ভালো লাগাগুলো যেন এই মেয়েটির মাঝে সীমাবদ্ধ। বেশ মনোযোগ দিয়ে সেহেরের গতিবিধি দেখছে, তাও খুঁটিয়ে খুঁটিয়ে। বিকেলের শেষ প্রহর। সূর্য কমলাবর্ণ ধারণ করেছে। অস্ত যেতে আর মাত্র কিছু সময়ের ব্যবধান। গাড়ি থামে হিমছড়িতে। বিশাল আকাশচুম্বী পাহাড়ের চূড়ায় উঠতে শত শত মানুষের ভিড়, কিন্তু সেহেরের কৌতূহল অন্যদিকে। পাহাড় সমুদ্রের মাঝে সমুদ্রকে বেছে নেয়। রাস্তা পার হয়ে অপর পাশে সমুদ্রের দিকে পা বাড়ায়। দূর আকাশে সূর্যটা ধীরে ধীরে সমুদ্রের দিকে নেমে আসছে। এই তো আর কিছুক্ষণ, তারপর সমুদ্রের বুকে ডুব দিবে। বড় বড় উর্মিমালা পা ছুঁয়ে যাচ্ছে। স্নিগ্ধতায় শরীর মন জুড়ে যাচ্ছে। ক্লান্তি অবসান সেই অনেক পূর্বেই গা ছেড়েছে। সূর্যের প্রতিচ্ছবি ভেজা বালিতে চকচক করে ফুটে উঠেছে। সমুদ্র সোনালি রূপ নিয়েছে। মৃদু মৃদু দুষ্টু হাওয়া গোছানো চুলগুলোকে বরাবরের মতো এলোমেলো করে দিচ্ছে। সেহের আটকালো না, ছেড়ে রাখলো। হোক না অবাধ্য, একটু অবাধ্য হলে ক্ষতি কি? আরহাম একমনে সেহেরের দিকে তাকিয়ে। সেহেরের এলোমেলো চুলগুলো চোখ মুখ ছুঁচ্ছে, কখনো আবার ঠোঁট। আরহামের বেশ হিংসে হচ্ছে। সেহেরকে কাছে টেনে খুব করে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। কখনো আঁখি পলক, কখনো আবার গোলাপি মলিন ঠোঁট, বা কখনো ঘাড়ে কালো কুচকুচে তিলটায় ঠোঁট ছুঁয়ে দিতে। মেয়েটা এমন কেন? এতটা মোহময় কেউ কি করে হয়? প্রত্যেক গতিবিধির মাঝে অদ্ভুত এক মোহ লুকিয়ে, যা আরহামকে চুম্বকের মতো টানে। এখন আরহাম নিয়ন্ত্রণহীন হয়ে কিছু একটা করে ফেললে অভদ্র প্রেমিক নামক ট্যাগ লাগবে। আরহাম তাতে ভয় পায় নাকি? সেহের অভদ্র বলুক আর যাই বলুক, আরহাম তো তার কাজ করবেই। সেহেরকে কাছে টেনে বুকে মিশিয়ে নিচু হয়ে ঘাড়ের কাছে তিলটায় গাঢ় এক চুমু খেলো। ঘটনাটা এত দ্রুত ঘটল যে সেহের হতবম্ব হয়ে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। আরহাম সামনে স্ট্রিক্টলি তাকিয়ে মিটমিট করে হাসছে। সেহের তখনও বিস্মিত। আরহাম দূরে কাউকে লক্ষ্য করল, তাদের দিকেই তাকিয়ে। আরহামের চিনতে ভুল হলো না। লোকটার নাম বাদশা, সিরিয়াল কিলার। এয়ারপোর্টের বাইরে গেস্ট হাউসের সামনেও দেখেছে। হঠাৎ দেখায় তখন না চিনতে পারলেও এখন পরিচয়টা স্পষ্ট হয়েছে। আরহামের বুঝতে বাকি রইল না ওদের ফলো করার কারণ কি। নিশ্চয়ই ব্ল্যাকমেলার লোকটাকে সেহেরকে মারতে পাঠিয়েছে। আরহাম কিছুটা দূরে সরে কাউকে ফোন করলো। সন্ধেয় সেহেরের ফোনে কারো কল আসলো। নাম্বারটা অপরিচিত। সেহের রিসিভ করবে না করলেও করলো। অপর পাশ থেকে তফিরের অস্থির আওয়াজ ভেসে আসে। বলল, কোথায় তুই? সেহের শক্ত গলায় উত্তর দিল, তা জেনে তোমার কি? উফ সেহের, এখন তর্ক বিতর্কের সময় না। কোথায় তুই? কক্সবাজার। আমার তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই, রাখছি। ওয়েট সেহের, তোর চারপাশে বিপদ ঘটছে। জানি আমার কথা তোর বিশ্বাস হবে না। আরাম তোকে খুন করতে কিলার সেট করেছে। আমার কথা মন দিয়ে শোন। লোক পাঠিয়েছি, তুই যেখানে আছিস সাবধানে থাক। আমি এখনই তোর কাছে রওনা হচ্ছি।
তৌফিরের কথায় সেহের কান দিল না। পুরো বিষয়টা তার কাছে বানোয়াট মনে হলো। সেহেরকে ভালোবাসে, আরহামের প্রতি জেলাসি নিয়েই হয়তো তৌফির এসব মিছে কথা রটাচ্ছে। আরহাম একটু বেরিয়েছে, বলে গেছে মিনিট 10-এর ভেতর ফিরে আসবে। আধ ঘন্টা হয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথায় আছে কে জানে। গাছপালা ঘেরা বাড়িটার সন্ধে নামতেই আঁধার ঘনিয়ে আসে। সুন্দর কল্পনাপ্রিয় বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয়। ঝিঝি পোকা অজানা পাখির কুহুধ্বনিতে বুকটা ভীষণ ডাকে। তৌফিরের কথাগুলো মনে ভীষণ রকম ভয়ের ছাপ ফেলেছে। ভয়টা আরহামকে নিয়ে নয়, চোর ডাকাতকে নিয়ে। এমন নিরিবিলি দ্বীপের মতো জায়গায় একা থাকা সাহসের ব্যাপার বটে। কেউ খুন করে ফেলে গেলে বছরের পর বছর কাটবে, কেউ টেরও পাবে না যদি নিজ থেকে সন্ধান না করে। ঘড়ির দিকে তাকিয়ে সেহেরের আরহামের ওপর মেজাজ খারাপ হচ্ছে, তাও ভীষণভাবে। এমন ভুতুড়ে বাড়িতে কেউ একা ফেলে যায় নাকি? আরহাম রাত করে ফিরল, চোখ মুখ খেয়ে চিন্তা ছাপ স্পষ্ট। কোনো এক গভীর চিন্তায় মগ্ন। সেহের খুব করে রাগ দেখালো, আরহাম প্রতি উত্তরে সরি বলে এড়িয়ে গেল। সেহের আর কথা বাড়ালো না, চুপচাপ যার যার মতো ডিনার করে রুমে চলে এলো। আরহাম কিচেনে দাঁড়িয়ে, হাত ভীষণ রকম কাঁপছে। হাতে স্লিপিং পিল, সামনে দুধের গ্লাস, মেশাতে হাত কাঁপছে। বেশ কয়েকবার হাত বাড়িয়েও ফিরিয়ে নেয়। বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। কিছু একটা ভেবে চিনতে সামনের গ্লাসটায় স্লিপিং পিল মিশিয়ে সেহেরের কাছে নিয়ে যায়। দুধের গ্লাস দেখতেই সেহের নাকমুখ ছিটকে নেয়, যেন পৃথিবীর সবচেয়ে স্বাধীন বস্তু তার সামনে। নাক টিপে বলল, আমি এটা খাবো না, একদম খাবো না। আরহাম চোখ মুখ শক্ত করে শীতল স্বরে বলে, কোনো বাহানা না, এখনই সবটা শেষ করো, কুইক। সেহের চোখ মুখ খিচে বলে, এটা না খেলে হয় না। হুম। সেহের মুখের সামনে গ্লাস ধরল। এমন সময়ই আরহামের ফোনটা বেজে উঠল। ফোন অ্যাটেন্ড করতে আরহাম কিছুটা দূরে সরে গেল। এই সুযোগে সেহের বিছানার পেছনে জানালা দিয়ে গ্লাসের দুধটুকু ফেলে দিল। আরহাম আসার আগেই দ্রুত আগের মতো বিছানায় বসে রইল। বেশ কিছুক্ষণ পর আরহাম ফিরে সেহেরের হাতে খালি গ্লাস দেখে কপাল কুঁচকায়। সন্দিহান স্বরে বলে, এত তাড়াতাড়ি শেষ? সেহের হ্যাসূচক মাথা নাড়ল। আরহাম আবার বলল, সবটা? সেহের আবারও হ্যাসূচক মাথা নাড়ল। আরহামকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সেহের চটজলদি শুয়ে পড়ল। কণ্ঠে ঘুমো ঘুমো ভাব টেনে বলল, খুব ঘুম পাচ্ছে, একটু বিলি কেটে দিন না। আরহাম সেহেরের মাথার পাশে বসল। সেহের বাচ্চাদের মতো আরহামের বুকে মাথা রেখে এক হাত গায়ের উপর উঠিয়ে দেয়। চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। আরহাম সেহেরের মুখ পানে অপলক তাকিয়ে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সেহের তার পবিত্র প্রেম, তার প্রতি কোনো প্রকার ছলনার আশ্রয় নিতে চায় না। কিন্তু আরহাম সেহেরের মুখের উপর পরন্ত চুল সরিয়ে বলে, শেষবারের মতো, এরপর আর কোনো লুকোচুরি নয়। তোমার যেমন আমিকে পছন্দ তেমনটাই হয়ে রব। এবারের মতো ক্ষমা করো। আরহাম কপালে গাঢ় এক চুমুইকে রুম থেকে বেরিয়ে যায়। ভয়ানক এক স্বপ্ন দেখে সেহেরের ঘুম ভাঙল। বিছানায় তড়াক করে উঠে বসে বড় বড় নিঃশ্বাস ফেলছে। গা ঘামে একাকার, কপাল গলা ভিজে। সেহের বড় বড় নিঃশ্বাস ফেলছে। শরীরের প্রতিটা রক্তবিন্দু তড়িৎ বেগে ছুটছে। বুকের ধুকপুকানি এখনো কমেনি। পাশের টেবিল থেকে পানির গ্লাস তুলে নিমিষেই ঢকঢক করে শেষ করে। পাশে ফিরে আরহামের দিকে চাইল। আরহাম নেই, বিছানা খালি। অন্ধকার ঘরটায় সাদা পর্দাগুলো বসন্ত হাওয়ায় এলোমেলোভাবে উঠছে। ড্রিম লাইটের মিটিমিটি আলো জ্বলছে। পুরো ঘর জুড়ে আলো ছায়ার খেলা। আধারটা যেন রূপকথা দৈত্য রূপ নিয়েছে। আলো আধারের খেলায় যেন কাল্পনিক ভূতগুলো তার দিকটাই এগিয়ে আসছে। সেহের ভীষণ ভয় পেল। তৌফিরের কথাগুলো মনে করে ভয়ে আরও বাড়ল। বিছানা ছেড়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আরহাম নেই, বারান্দায়ও নেই। এত রাতে কোথায় যেতে পারে? সেহের ভীতু গলায় আরহামকে ডাকতে থাকে, কিন্তু কোনো প্রতিউত্তর মিলল না। এমন সময় নিচ থেকে পুরুষালী চিৎকার ভেসে আসে। সেহের ভয়ে কেঁপে ওঠে। দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সে সিঁড়িতে পা রাখতেই সেহের আটকে ওঠে। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। গা থরথর কাঁপছে তার। 2-3 জন একটা লোককে ঘিরে। মধ্যমণি সোফায় আরহাম বসে, কালো হুডি, হাতে গ্লাভস, ভয়ঙ্কর রূপ, মায়াদয়াহীন চোখ মুখ, চেহারা স্পষ্ট খুনের নেশা। রক্তাক্ত লোকটা প্রাণের ভিক্ষা চাইছে। জায়গায় জায়গায় গা থেকে রক্ত ঝরছে। সেহের স্থির চোখে তাকিয়ে শরীরের সব রকম অনুভূতি কোথাও হারিয়ে গেছে। শরীর ছেড়ে দিতে চাইছে। সেহের সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে যায়।
শরীর মৃত শরীরে পরিণত হয়েছে। সেহেরকে দেখে আরহাম ঠিক ততটাই অবাক। রাগে গড়গড় করছে, মাথা চেপে ফোঁসফোঁস শব্দ করে বলে, এখানে এসে ঠিক করনি, একদম ঠিক করনি। হুঙ্কার দিয়ে সামনের টেবিলটায় লাথি মারে। সেহের ভয়ে কেঁপে ওঠে। আরহাম বিড়বিড় করে আস্তে আস্তে সেহেরের দিকে এগিয়ে আসছে। সেহের ধীরে ধীরে পেছনের দিকেই যাচ্ছে। চোখ থেকে অনবরত জল ঝরছে। বাদশার সুযোগ বুঝিয়ে আরহামের ওপর হামলা করতে চাইলে আরহাম আটকে ফেলে। সামনে এনে ঘাড়ের ওপর একের পর এক ছুরিকাঘাত করে। আরহামের শক্ত দৃষ্টি তখনও সেহেরের দিকে, চোখে মুখে হিংস্রতার ধারালো ছাপ। মানুষরূপী দানব। আরহাম অনবরত একের পর এক প্রহার চালাচ্ছে। রক্তে আরহামের মুখ ভিজে, রক্তে ছিটে ফোটা সেহেরের গাছ হয়েছে। সেহের হাতের দিকে তাকিয়ে থরথর কাঁপতে থাকে। হাত রক্তে মাখামাখি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চারদিক গোল গোল ঘুরছে। সেহের সজোরে চিৎকারে মাটিতে ঢলে পড়ে, জ্ঞান হারায়। জ্ঞান ফিরল পরের দিন সকালে। বেলা তখন 12টা ছুঁই ছুঁই। সোনালি রোদ ধীরে ধীরে কঠোর রূপ ধারণ করছে। সমুদ্রের বড় বড় ঢেউ পাড়ে আছড়ে পড়ছে, যার শব্দ কোনো আদি মোহিত সুর তুলছে। চারদিক জুড়ে পাখির কিচিরমিচির ডাক। সেহের ভারী ভারী মাথা তুলে উঠে বসল। মাথাটা এখনো সমন ভার হয়ে আছে। সেহের বেশ কিছুক্ষণ বিছানায় বসে রইল। রাতের কথা ভাবতেই মুখে ভীতু ভাব ফুটে ওঠে। পুরো ব্যাপারটা সেহেরের কাছে ভয়ানক কোনো এক দুঃস্বপ্ন মনে হলো। স্বপ্ন এতটা বাস্তব হয় কি? আনমনে নিজেকে প্রশ্ন করল। এমন সময় রুমের দরজা খুলে আরহাম ঢুকলো। আরহামকে দেখে সেহের কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য রাতের ছবিগুলো চোখের সামনে বাস্তব চিত্ররূপে ভেসে উঠল। আরহাম ব্রেকফাস্ট নিয়ে এসেছে। সেহেরের পাশে বসে মিহি হেসে বলল, গুড মর্নিং লাভ। সেহের জোরপূর্বক হাসি টানল, তারপর আবার চিন্তায় ডুবে গেল। আরহাম সুচালো চোখে সেহেরের দিকে তাকালো। সেহের কোনো কিছু সন্দেহ করছে কি? প্রশ্ন করল, ইজ এভরিথিং ওকে? সেহের একবার হ্যাঁসূচক মাথা নাড়ল। কিছুক্ষণ চুপ থেকে নিজে নিজেই বলল, জানি না কাল রাত কি হয়েছে। ঘুম ভাঙার পর ভয়ানক এক স্বপ্ন চোখের সামনে ভাসছে, যেন সবটাই বাস্তব। স্বপ্নে আপনি কাউকে নির্দয়ভাবে হত্যা করছেন, আপনার মুখ রক্তে ভেজে। সেহেরের কথায় আরহামের মুখে রং পাল্টালো। মুখে জোরপূর্বক হাসি টেনে থেমে থেমে বলল, কি বলছো? আমি আমি কাউকে খুন করব? বলেই গা কাঁপিয়ে হাসতে লাগে। আরহামের হাসির পেছনে ভয় লুকিয়ে, যা সেহের তেমনভাবে বুঝতে না পারলেও আন্দাজ করতে পারছে। কিন্তু কেন? সেহের ভাবুক মুখ করে বেডটি শেষ করলো। আর চোখে আরহামের দিকে তাকাতেই দেখলো আরহাম কোনো গভীর চিন্তায় ডুবে। সেহের চা শেষ করে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢোকে। আয়নার সামনে দাঁড়াতে ভীষণ রকম চমকায়। এ পোশাক পরে তো কাল রাতে শোয়নি, তাহলে তার গায়ে এই পোশাক আসলো কি করে? রাতের কথা মনে করতেই সেহেরের মাথায় হালকা ধাক্কা লাগে। কাপা কাপা হাত জোড়া চোখের সামনে মেলে। কই, রক্ত নেই তো। সকাল থেকে আরহামের কথা কাজে সেহেরের ভীষণ রকম সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই গতরাতে কিছু একটা হয়েছে। তা কি? সেহের ফ্রেশ হয়ে রুমে ফিরে দেখে আরহাম নেই। আবার কোথায় গেল? এসব ভাবনা চিন্তার মাঝে সিঁড়ি বেয়ে নিচে নামে। কেয়ারটেকার আজ আসেনি, আরহামও বাড়ি নেই, পুরো বাড়ি ফাঁকা। সোফার রুমে আসতে সেহের কিছুক্ষণের জন্য থেমে যায়। চোখের সামনে আবছা প্রতিচ্ছবি ভেসে ওঠে। সেহের আঁতকে উঠে ছিটকে দূরে সরে যায়। ডাইনিং টেবিলে চেয়ারে বসে কিছুক্ষণ বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সামনে থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে ঢকঢক করে গিলে ফেলে। দুপুরের খাবারের জন্য কিচেনে ঢুকতে নাকে তীব্র এক গন্ধ বাজে। সেহের নাক মুখ ছিটকে নেয়। কোথাও কিছু নষ্ট হয়েছে কি? সেহের পুরো কিচেনে তল্লাশি করতে লাগে, কোথাও কিছু নেই। এমন সময় কিছুতে পা পিছলে নিচে পড়ল। হাত পায়ে খুব লেগেছে। উঠে বসে যে চেক করতে লাগলো, অমনি চিৎকার দিয়ে উঠল। হাতে পায়ে রক্ত লেগে চুলার নিচের বক্স থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। শব্দহীন বাড়িটায় রক্তবিন্দু টপ টপ আওয়াজ বাজছে। সেহের বক্সটা খুলতে বেশ চেষ্টা করলো, পারল না, তালা লাগানো। বাহির থেকে লাঠি এনে বেশ কয়েকবার আঘাত করতেই তালা ভেঙে খুলে গেল। সামনে দেখতেই সেহের চিৎকার করে দূরে সরে গেল। সামনে কারো অর্ধগলিত লাশ, যার থেকে চুই চুই করে রক্ত ঝরছে। সেহের মুখ চেপে চিৎকার করে কাঁদতে লাগলো। তার মানে সেটা স্বপ্ন ছিল না, গত রাতে সত্যি ছিল। আরহাম সত্যিই খুন করেছে। সে খুনি, পাথর হয়ে বসে রইল। সত্যের এক বিশেষ গুণ আছে, হাজার চাইলেও তা লুকানো যায় না। কোনো না কোনো সূত্র ধরে তা ঠিক সামনে আসে। যত দেরিতে তার সামনে আসে তত বেশি ভয়ঙ্কর হয়।
সেহের বেশ কিছুক্ষণ পাথর হয়ে বসে রইল। কিছু একটা মনে করে তড়িঘড়ি করে মোবাইল খুঁজতে লাগলো। চোখ থেকে তখনও অনবরত পানি ঝরছে। মোবাইল টেবিলের উপর মিলল। মোবাইল হাতে নিয়ে তৌফিরের নাম্বারে ফোন করলো। ফোন রিং হচ্ছে, ধরছে না। দুবার বাজতেই পেছন থেকে কেউ ফোন কেড়ে নিল। সেহের ঘাড় ফিরিয়ে চাপা চিৎকার করে ওঠে। আরহাম গাঢ় স্বরে বলে, কাকে ফোন করছো? তফিরকে? সে এখন ব্যাগপত্র গোছাতে ব্যস্ত, নারায়ণগঞ্জে ট্রান্সফার হচ্ছে। সেহের ধপ করে আরহামের পায়ের কাছে বসে পড়ে, পা চেপে বলতে লাগে, আমার ছেড়ে দিন, কাউকে কিচ্ছু বলবো না, আমার যেতে দিন। আরহাম অনুভূতিহীন শক্ত চোখে তাকিয়ে সেহের পা জড়িয়ে অনবরত কাঁদতে লাগে। আরহাম নিচু হয়ে সেহের থুতনি ধরে দাঁড় করিয়ে শক্ত করে মুখ চেপে বলে,